কিরণদা, এক মিনিট। আপনার সাহস কি করে হলো আমাদের ব্যালকনিতে রোজ নোংরা জল ফেলার? দাদা আমি তো গাছে জল দিই, হয়তো ভুল করে আপনার বারান্দায় চলে গেছে। ভুল একদিনই হয়, রোজ হয় না। দাদা আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করার ব্যাপার নয়, আগামীকাল থেকে ওই গাছগুলো ওখানে যেন না থাকে। আরে এটা কি কথা বলছেন দাদা? ফুলের টব ব্যালকনিতে রাখবো না তো কি মাথায় নিয়ে ঘুরে বেড়াবো? চোরের মায়ের আবার বড় গলা। আমি কালকেই সেক্রেটারির কাছে তোমার নামে অভিযোগ করব। আরে কি করবে ও আমার? আরে জান বলে দিন, যা করতে পারে করে নিক। আরে ও মাই গড, আপনারা সবাই পেছনে যান, একটু পেছনে যান। ফোন কে করেছিল এখান থেকে? স্যার আমি ফোন করেছিলাম আপনাদের। এই লোকটাকে চেনেন আপনি? না স্যার আমি চিনি না, আর লোকটা আমাদের বিল্ডিং এরও না। এই বিল্ডিং এর নয়? না স্যার। স্যার মনে হচ্ছে লোকটা মুখ থুবড়ে পড়েছে এখানে। লাফানোর সময় মনে হয় ওর মুখটা নিচের দিকেই ছিল, একেবারে থেতলে গেছে, কেউ চিনতেই পারবে না। লাফানোর সময় মানে? তুমি শিওর হচ্ছ কি করে শুধু এই বডিটাকে দেখে যেই লোকটা আত্মহত্যা করেছে? হতেও তো পারে একে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তাহলে এবার জানতে কি করে পারবো স্যার? জানতে ঠিকই পারবো ফ্রেডি। প্রথমে এই লাশটা বিল্ডিং থেকে কত দূরে পড়ে আছে সেটা মেপে নাও, তার থেকেই বোঝা যাবে যে এই লোকটা নিজে থেকেই লাফিয়ে পড়েছে নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে একে। ইয়েস স্যার। এই লোকটাকে ওপর থেকে নিচে পড়তে দেখেছিলেন? ইয়েস স্যার, অ্যাকচুয়ালি ওনার সঙ্গে আমার ঝগড়া হচ্ছিল, হঠাৎ ওপর থেকে বাঁচাও আওয়াজ শুনতে পেলাম। যখন ওপরের দিকে তাকালাম সেই মুহূর্তে এই লোকটা ওপর থেকে নিচে মুখ থুবড়ে পড়লো। আপনিও কি দেখেছিলেন এই লোকটাকে ওপর থেকে পড়তে? হ্যাঁ স্যার দেখেছি। স্যার পকেটে কিচ্ছু নেই স্যার, খালি। বিল্ডিং এর থেকে 22 ফুট 9 ইঞ্চি দূরে পড়ে আছে লাশটা। 22 ফুট 9 ইঞ্চি? আমার মনে হচ্ছে না ফ্রেডি এই লোকটা আত্মহত্যা করেছে। এ যদি আত্মহত্যাই করে থাকতো তাহলে লাশটা বিল্ডিং এর আরো কাছে পড়তো, আর যদি কাউকে ধাক্কা দিয়ে ফেলা হয় তাহলেই লাশ এরকম দূরে এসে পড়ে। একটু অদ্ভুত লাগছে এটাই যে এই লোকটা বাইরে থেকে এসে এখানে এই বিল্ডিং এ কেন আত্মহত্যা করতে গেল? স্যার হ্যাঁ স্যার আপনাকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি ব্যাপার? আমি এই লোকটাকে দেখেছি স্যার। দেখেছিলে? কোথায়? এই বিল্ডিং এর মধ্যে ঢুকছিল, এই ধরুন প্রায় 2 ঘন্টা আগের কথা হবে। আচ্ছা উনি কি একা ছিলেন নাকি ওনার সঙ্গে আরো কেউ ছিলেন? একাই তো ছিল, কিন্তু হ্যাঁ ওর হাতে একটা ব্রিফকেস ছিল। তাহলে গেল কোথায় ব্রিফকেসটা? সেটা তো জানি না। আপনারা পড়ার সময় এর হাতে ব্রিফকেস দেখেছিলেন? না স্যার। আর তুমি? না তো স্যার হয়তো হতে পারে যে এই লোকটা ব্রিফকেসটা বিল্ডিংয়ে কোথাও রেখে দিয়েছে। হয়তো উনি এখানে এসেছিলেন কারোর সঙ্গে দেখা করতে, তাকেই হয়তো দিয়ে দিয়েছে। ছাদেও তো থাকতে পারে স্যার, লাফ দেওয়ার আগে কোনায় কোথাও রেখে দিয়েছিল হয়তো। হতেও পারে। বিবেক, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার বন্দোবস্ত করো। আচ্ছা তুমি ওই ব্যাগটাকে চিনতে পারবে তো? আগে চিনতে পারবো। ওকে। এখানে তো গ্রিল লাগানো আছে। এই দেওয়ালের হাইট যা দেখছি তাতে এটা টপকে লোকটাকে ফেলে দেওয়া অসম্ভব। ও, রক্ত লেগে আছে, বোধহয় এখান থেকেই ফেলা হয়েছে লোকটাকে। তার মানে দাঁড়াচ্ছে ওই লোকটা নিজে থেকে লাভ মারেনি, এটা আত্মহত্যা নয়, কেউ খুনই করেছে ওই লোকটাকে। হ্যাঁ ফ্রেডি, পুরো ছাদ খুঁজে ফেলেছি, ব্রিফকেস তো কোথাও নেই। ফ্রেডি একটা কাজ করো, একই রকম দেখতে দুটো ডামি নিয়ে এসো। দুটো ডামি কেন? ফ্রেডি আমি বুঝে নিতে চাই যে এই যে রক্তটা লেগে আছে এখানে, এটা এলো কোথা থেকে? কেউ ওই লোকটাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলেছে নাকি আগে ওকে মেরে এইখান থেকে ফেলে দেওয়া হয়েছে?
এটা কি সেই ব্যাগটাই? সরে যান সবাই, পেছনে সরে যান। পেছনে যান। দেখলে ফ্রেডি, যদি লোকটা নিজের থেকে লাভ মারতো তাহলে এইরকম বিল্ডিং এর কাছাকাছি পড়তো। এবার দেখে নি একবার এই দ্বিতীয় ডামিটা কতদূর গিয়ে পড়ে। একে একটু ধাক্কা দিয়ে ফেলা যাক। সরে যান, পেছনে সরে যান সবাই। পেছনে যান, পেছনে। দেখলে ফ্রেডি, এটা ঠিক সেই জায়গাতেই গিয়ে পড়েছে যেখানে ওই লাশটা পড়েছিল। আপনার অনুমান একদম ঠিক স্যার। এই লোকটা তার মানে আত্মহত্যা করেনি, কেউ একে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ বিবেক, স্যার এই ব্যাগটা পেয়ে গেছি, কিন্তু স্যার ভাঙা রয়েছে। এই ব্রিফকেসে নিশ্চয়ই এমন কিছু আছে যে কারণে যে মারা গেছে তার সঙ্গে ঝগড়া হয়েছে কারোর সাথে, আর সে ওকে ধাক্কা মেরেছে। স্যার এমনটা নয় তো যে ব্রিফকেসে অনেক টাকা ছিল? হ্যাঁ, হতেই পারে। টাকা হতে পারে বা কোনো গোপন কিছু থাকতে পারে। স্যার, তার যদি টাকা নিয়েই পালিয়ে যাওয়ার হতো তাহলে সে ব্রিফকেসটা সমেত নিয়ে যেত, কিন্তু সে তো সেরকম কিছু করেনি। টাকাটা নিয়ে গেছে কিন্তু ব্রিফকেসটা ভেঙে ফেলে রেখেছে। ওই লোকটার আবার মাথাটা খারাপ নয় তো স্যার? ফ্রেডি, যদিও ব্রিফকেসটা হাতে নিয়ে বিল্ডিং থেকে বেরোতে চাইতো তো কারো না কারো কাছে ধরা পড়তো। আরও ঠিক সেই কারণেই জিনিসটাকে ব্রিফকেস থেকে বের করে নিয়ে ফেলে দিয়েছে ব্রিফকেসটা। স্যার হ্যাঁ বিবেক, কিছু পাওয়া গেল নাকি? হ্যাঁ স্যার, এই দেখুন স্যার। এটা তো কেউ নিজের নামের স্টিকার লাগিয়ে রেখেছে। এতে তো লেখা আছে USHAN, উষণ। না, লেখাটা অর্ধেক। এর মধ্যে তো কোনো আঠা জাতীয় কিছু আছে। স্যার এটাও পেয়েছি। এটা কি হতে পারে? এ তো কোনো মেশিনের পার্টস মনে হচ্ছে। তার মানে এই ব্রিফকেসে কোনো মেশিন রাখা ছিল? তার মানে হতে পারে যে এই যে নাম লেখা আছে ইউশান, এটা কোনো কোম্পানির নাম, আর এই লেটার দিয়ে আমরা কোম্পানি খুঁজতে পারি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা ওই ব্যাপারেই কথা বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে স্যার, কোনো কিছু জানতে পারলেই আমরা আপনাকে অবশ্যই জানাবো। ওকে স্যার, ইয়া ঠিক আছে। এসিপি স্যারের ফোন ছিল দিল্লি থেকে। MMS ওয়ালা খুনের ব্যাপারে জানতে চাইছিলেন, কিছু জানতে পেরেছি কি না? MMS এর খুনিরা তো ঝামেলা করে রাখছে সব জায়গায়। এসিপি স্যার আরো বলছিলেন যে দিল্লিতে এই খুনিটাই একজন মিউজিক ডিরেক্টরকে খুন করে দিয়েছে। মাই গড, প্রথমে অ্যাক্টর, তারপর সিঙ্গার, আর এখন মিউজিক ডাইরেক্টর। এই খুনি টিভি আর সিনেমার লোকেদের পিছনে পড়েছে নাকি? কিন্তু স্যার, এই MMS এর অর্থটা কি? MMS এর মানেই মৃত্যু। খুনি যাকে যাকে মারতে চায় তাদের MMS বানিয়ে নেয়। স্যার এটা তো খোলাখুলি চ্যালেঞ্জ খুনের। এসিপি স্যার আরো বলছিলেন যে দিল্লি আর চেন্নাইয়ের পরে এবারও নজর পড়েছে মুম্বাইয়ে। রাগিনী MMS? রাগিনী এমএমএস? স্যার এই নামের তো একটা ফিল্ম আছে যেটা 13ই মে রিলিজ হচ্ছে। একতা কাপুর এই ফিল্মটাকে প্রডিউস করেছে। তাহলে তো আমাদের সতর্ক থাকতে হবে। খুনির পরবর্তী নিশানা একতা কাপুর নয় তো? মহেশ স্যার আশপাশটা আরো ভালো করে দেখে নাও। এত বড় একজন প্রডিউসার আসছে, কোথাও কোনো ত্রুটি যেন না থাকে। স্যার আমি আমার নিজের দিক থেকে 3-3বার দেখে নিয়েছি, সবকিছু ঠিক আছে, কিন্তু তবুও আমি আরেকবার দেখে নিচ্ছি। না স্যার, এখনো পর্যন্ত তো আসেনি। আমরা ওখানেই আছি। ইয়েস স্যার, এমনিতে একতা ম্যাডামকে বলে দিয়েছি যে একটু সতর্ক থাকতে হবে ওনাকে। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে ওকে, আমি ফোন করে দেবো স্যার। ওকে স্যার। সব জায়গায় খুব ভালোভাবে নজর রাখতে হবে আমাদের। খুনি যেমন চালাক তেমন ভয়ঙ্কর, বুঝলে? হ্যালো
ওকে ওকে ঠিক আছে, নো প্রবলেম। ওকে আচ্ছা শোনো গার্ডস, একদম ম্যাডাম এখনই চলে আসবেন, তোমরা সবাই নিজের পজিশনস নাও। গো গো গো। অফকোর্স স্যার, যাচ্ছি স্যার। একতা ম্যাডামের সঙ্গেই ভিড়ের উপরও নজর রাখো, হ্যাঁ? যদি কোনো গন্ডগোল দেখো ওনাকে একদিকে সরিয়ে নিও, ওকে? ম্যাডাম 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 একটু বলুন ম্যাডাম। ম্যাডাম 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 আপনার স্টোরিটা কি এবারে দেখুন এগুলো সব এখানেই জিজ্ঞেস করবে নাকি ভিতরে? ম্যাডাম কিছু তো বলুন, গল্পটা কি ম্যাডাম? ম্যাডাম ভিতরে যে কথা বলছি। ম্যাডাম ম্যাডাম আপনার ফিল্মের ব্যাপারে কিছু বলুন ম্যাডাম। প্লিজ 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 ম্যাডাম। আমার আসতে কি দেরি হয়েছে? না না একেবারেই নয়, আপনি যখনই আসবেন সেটাই তো সঠিক সময় ম্যাডাম। আসুন প্লিজ আসুন। কি ব্যাপার ম্যাম, কোনো প্রবলেম? না চলুন। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম। ম্যাডাম আপনার স্টোরির ব্যাপারে কিছু বলুন ম্যাডাম। তুমি এই আওয়াজটা শুনলে? কিরকম আওয়াজ? কেমন একটা ভনভন, মাছির ভনভন করার শব্দ। অদ্ভুত একটা শব্দ। না ম্যাডাম। শুধু আমি কেন শুনতে পাচ্ছি? চলো। প্লিজ ম্যাডাম। সাবজেক্টটা কি একটু বলে যান ম্যাডাম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার শো। আমি রাগিনী, আপনাদের হোস্ট। বন্ধুরা, আজকের শোটা খুবই স্পেশাল আপনাদের জন্য আর আমাদের জন্য, কারণ আজ আমাদের সঙ্গে আছে টেলিভিশন দুনিয়ার বিখ্যাত প্রোডিউসার, যার নাম বাচ্চা থেকে বুড়ো সকলের মুখে মুখেই ঘোরে। সো প্লিজ ওয়েলকাম মিস একতা কাপুর। আসুন ম্যাডাম। হ্যালো ম্যাম, নাইস টু মিট ইউ। ওয়েলকাম টু আওয়ার শো। আমাদের শোতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে এখানে ডেকেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ। একতা ম্যাম, আপনার নতুন ফিল্ম আসছে রাগিনী এমএমএস। খুব আলোচনা হচ্ছে এই ফিল্মের ব্যাপারে। আমাদের প্লিজ এই ফিল্মের ব্যাপারে বলুন। কি অদ্ভুত একটা ব্যাপার, আপনার নামও রাগিনী আর ফিল্মের নামও রাগিনী। ঠাকুর করুক এর থেকে বেশি কিছু যেন না ঘটে। কি হয়েছে একতা ম্যাম? হ্যাঁ কিছু না। আপনি কিছু জিজ্ঞেস করছিলেন? আপনার ফিল্মের ব্যাপারে। বেসিক্যালি এটা একটা ছেলে আর একটা মেয়ের গল্প, যারা ছুটি কাটাতে মুম্বাইয়ের বাইরে ঘুরতে যাচ্ছে। দুজনে মিলে একটা উইকেন্ড একসাথে স্পেন্ড করতে যায়, কিন্তু তারা জানে না যে ওখানে ওই বাড়িটার নিজস্ব একটা গল্প রয়েছে। ওরা দুজন যায় ঠিকই একা, কিন্তু ওই বাড়ি থেকে একটা রহস্য বার হয়। ছেলেটা ওই বাড়িতে ক্যামেরা লাগিয়ে রেখেছে যাতে ওই মেয়েটার এমএমএস বানানো যায়। ছেলেটাও এটা জানতো না যে বাড়ির একটা আলাদা গল্প আছে, আর ওই দুজনের সঙ্গে একজন তৃতীয় ব্যক্তি আছে, আর এই সব কিছু ওই ক্যামেরায় রেকর্ড হয়। তার মানে ক্যামেরা সবকিছু রেকর্ড করে নিচ্ছে? হ্যাঁ, ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। ক্ষমা চাইছি, কিন্তু 2 থেকে 3 কি করে হলো? ওই বাড়িতে একটা অদ্ভুত শক্তি আছে, একটা আত্মা, যা ওই দুজনই জানে না, কিন্তু ক্যামেরায় ওটা ধরা পড়ে। ওয়াও, আমরা শুনেছি যে আপনার এই ফিল্মটা সত্যি ঘটনার উপর বেস করে তৈরি। দেখুন, একটা মেয়ে ছিল যার সঙ্গে এসব হয়েছে। ওর সঙ্গে একটা ভুতুড়ে কাণ্ড ঘটে, আর ওই ঘটনাটা আমি সবার সামনে আনতে চাই। ওটা থেকেই তৈরি হয়েছে রাগিনী এমএমএস। একতা ম্যাম,
আপনার এই ফিল্মটা কিরম অডিয়েন্সকে টার্গেট করে? বেসিক্যালি এই জেনারেশন। আমি চাই যে সব কলেজে ছুটি পড়ে গেছে, সবাই সবার ডেটের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, সব ইয়াং জেনারেশনরা গিয়ে এই মুভিটা দেখুক। এটা একটা ইয়াং হরর। তো একতা ম্যাম, আপনার এই ফিল্ম কবে রিলিজ হচ্ছে? শুক্রবার 13 তারিখে। বলা হয় শুক্র রাহু এক হয় আর আত্মারা ঘোরাঘুরি করে। সেই দিনই আমি চাই রিলিজ হোক রাগিনী এমএমএস। শুক্রবার 13 তারিখে। বলা হয় শুক্র রাহু এক হয়। ও মাই গড, খুনি এখানেই আছে। সেই মুহূর্তে রাগিনী এমএমএস বানিয়েছে আর আমাকে পাঠিয়ে দিয়েছে। বেস্ট অফ লাক আপনার নতুন ফিল্মের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই যে ফুটেজটা এই দিক থেকে রেকর্ডিং করা হয়েছে, তার মানে খুনি স্টেজের ওই এরিয়াতেই থাকবে। আপনাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ভগবান করে আপনার এই ছবিটা সব জায়গায় হিট হোক। আরে ওকে রাগিনী, আরে ওকে রাগিনী, একটা ম্যাডাম আপনি একটু পিছিয়ে যান প্লিজ। স্যারের গলায় তো আঁচড় রয়েছে। আঁচড়? ভিড়ের সুযোগ বুঝে খুনি তার কাজ করে দিয়েছে। সচিন, সব দরজা বন্ধ করে দাও, কাউকে বাইরে বেরোতে দেবে না। ফ্রেডি, ওদিকটা দেখো। সরে যান, সরে যান, সরে যান। স্যার ও অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? অ্যাম্বুলেন্স রাখো, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। এই তো ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। একদম চিন্তা করবেন না, সিআইডি আপনার সঙ্গে আছে। থ্যাংক ইউ। আপনি এটা বলুন যে আপনার সাথে কি হয়েছিল, এত চিৎকার করলেন কেন? আমি এখানে বসেছিলাম, ইন্টারভিউ চলছিল আর একটা অদ্ভুত আওয়াজ আমার কানের মধ্যে আসছিল। তারপর আমি জানি না, কেমন আওয়াজ? একটা অদ্ভুত আওয়াজ ছিল আর এই আওয়াজটা আমি গেট দিয়ে ঢোকার সময় শুনেছি। কি আওয়াজ? গেটেও? কিন্তু আওয়াজটা কেমন ছিল? একটা মাছির ভনভন করা শব্দ। মাছির ভনভন করা আওয়াজ? আপনি ঠিক দেখেছিলেন তো? না, কিন্তু আমি আমার মোবাইলে রেকর্ড করেছিলাম যাতে ওটা দেখা যায়। আমি ফুটেজটা দেখতে পারি? হ্যাঁ একদম। এই দেখুন, এই যে কিছু তো আছে কিন্তু ব্লার হয়ে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে না। আপনি আমার মোবাইলটা রাখতে পারেন? ওহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটা অনেকটা সাহায্য পাবো, জানতে পারবো যে এটা আসলে কি। আপনি এখন যেতে পারেন, কোনো রকম প্রবলেম হলে আমাদের ফোন করুন। একদম। আপনি নিয়ে যান। ইয়েস স্যার। প্লিজ। দেখো ভাই, সবাই কান খুলে শুনে নাও। যতক্ষণ আমরা হামলাকারীর বিষয়ে জানতে না পারছি, কেউ এখান থেকে কোথাও যাবে না, সবাই এখানে থাকবে। কিন্তু স্যার আমরা কিছু করেছি নাকি? কি করে বলবো কে করেছে? স্যার আমি বলছি তো স্যার। আচ্ছা, তুমি বললে আমরা মেনে নেব? হ্যাঁ, শুনুন, আপনাদের কাছে মোবাইল অথবা ছোট ছোট ক্যামেরা যা আছে আমাদের দিয়ে দিন, আমরা চেক করবো সেগুলো। এক্ষুনি জেনে যাব আমরা হামলা কে করেছে। দিন দিন। হ্যাঁ দিন। স্যার, এই মোবাইলে তো কোনো ফুটেজ বা ভিডিও নেই যেটা এই এমএমএস এর সাথে মেলে। সেটাই তো। স্যার, আমি সমস্ত ক্যামেরা আর ইকুইপমেন্টস চেক করে নিয়েছি, ওখানে সেরকম কেউ কিছু করেনি। কিন্তু এই রাগিনীর গলায় যে আঁচড়ের দাগ রয়েছে, সেটা কি করে এলো? স্যার, আমার তো মনে হয় যে হামলা করেছে এখান থেকে পালিয়ে গেছে। তুমি বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছিলে? হ্যাঁ স্যার, এখান থেকে কেউ বেরোতে পারবে না। একটা কাজ করো, বাইরে গিয়ে দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, কেউ তো এখান থেকে বাইরে বেরিয়েছে। কে সে? স্যার একতা ম্যাডাম আর ওনার বডিগার্ড ছাড়া আমাদের গার্ডস আর কাউকেই বাইরে যেতে দেয়নি। আচ্ছা, কতজন গার্ড আপনাদের? স্যার 5 জন, এই তো সামনেই, দেখে নিন।
না 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 5 জন গার্ডের থেকে বেশি গার্ড দেখেছি আমি এখানে। আপনাদের এখানে যে শুটিং চলছিল না, তার ফুটেজ দেখান আমাদের। আগে স্যার। বাস দাঁড়ান, এটা কি? ওখানে 5 জন নয় 6 জন গার্ড আছে। কিন্তু স্যার এই গার্ডটা কোথা থেকে? সেটা তো আপনিই বলতে পারেন, কোত্থেকে এলো? স্যার আমি সত্যি বলছি, আমি জানি না কোথা থেকে এই গার্ডটা এসেছে। আশ্চর্য বিষয়, এই হামলাকারী গার্ডের ড্রেস পরে এসছে, তাই কেউ কিচ্ছু বুঝতে পারেনি। স্যার স্যার এই দেখুন গার্ডের ড্রেস, এটা বাইরের ডাস্টবিনে পড়েছিল। স্যার সেরকমই হচ্ছে যেরকমটা আমরা ভেবেছিলাম, যে হামলা করেছিল সে গার্ডের ড্রেস ইউজ করেছিল। কিন্তু স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, এই গার্ডের ইউনিফর্ম ওই হামলাকারীর কাছে এলো কি করে? সব জানতে পারা যাবে সচিন। এই ড্রেস যখন আমরা পেয়ে গেছি, এই ড্রেসই আমাদের ওর কাছে নিয়ে যাবে। হ্যাঁ ডক্টর সালুকে, কি আপনি করতে পারবেন না? স্যার এই লাশটার মুখটা এতটাই বিকৃত হয়ে গেছে, দ্বিতীয়বার তৈরি করা অসম্ভব। হ্যাঁ সারিকা, এর মুখটা আবার ঠিক করবো কি করে? দেখো, এর মুখের হাড়গুলো তো খুব বাজেভাবে ভেঙে গেছে। কোনো আকার তো থাকতে হবে না মুখের। কি হয়েছে ডক্টর সালুকে? কিছু দেখতে পাচ্ছেন কি এক্সরেতে? বস, এক্সরেতে শুধু হতাশা আর হতাশাই দেখতে পাচ্ছি। তার মানে মুখ দেখতে পাচ্ছেন না? একদম অসম্ভব। আরে কোনো না কোনো উপায় তো থাকবে। আরে কোনো উপায় থাকলে তো তৈরি করতাম। ডক্টর, মুখ যদি নাও বানানো যায়, আপনি এটা তো বলুন যে এর মৃত্যুটা হয়েছে কিভাবে, পড়ে গিয়ে না অন্য কোনো কারণে? স্যার আমরা ওর হাতে কয়েকটা আঁচড়ের দাগ পেয়েছি, এই দেখুন স্যার। আঁচড়ের দাগ? তার মানে মরবার আগেই কারোর সাথে এর হাতাহাতি হয়েছিল। হয়তো ও নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, আর তখনই আঁচড়টা লেগে গেছে। একদম ঠিক বস, এটাই হয়েছে। আর ওই হাতাহাতির সময় খনি একে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। রাগিনীর ব্যাপারে কিছু জানতে পারলেন? ওর ভাগ্যটা ভালো ছিল যে ও বেঁচে গেছে, না হলে খুনি তো কোনো চেষ্টাই বাকি রাখেনি। রাগিনীর গলাতেও আঁচড়ের চিহ্ন আছে, কিন্তু একটা বিশেষ কথা, ওই আঁচড়েও হসপিটালের লোকেরা বিষ পেয়েছে। বিষ পেয়েছে? কিন্তু এই বিষটা এলো কোত্থেকে? আমরা তো ওখানেই ছিলাম। সেইটাই জানার চেষ্টা করছি অভিজিৎ। বিষ খনির নখের মধ্যে আগেই লেগেছিল, না ওটা পরে লাগানো হয়েছে? আচ্ছা, এই একটা যে মোবাইলটা দিয়েছিল তার ফুটেজ দেখে কিছু জানা গেল কি? হ্যাঁ চেক করেছি, কিন্তু বিশেষ কিছু পাওয়া যায়নি। ওই ভিডিওতে কিছু দেখা যায়নি? কিন্তু দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে না। আরে আওয়াজ আছে না ওই মাছি ভনভন করার, ওটা থেকে কিছু জানা গেল? আরে ওটা মাছিই নয়। হ্যাঁ এই দেখো শুরু হয়ে গেছে, মাছির ভনভন করার আওয়াজ রয়েছে, আর উনি বলছেন মাছি নাকি নেই। আরে ওই যে মাছিটা ছিল ওটা আসল মাছি নয়, নকল মাছি। আর ওই যে আওয়াজটা ছিল সেটা সেই কারণে যে ওর পাখার নিচে একটা ছোট্ট মোটর লাগানো ছিল। ও, ওটা মোটরের আওয়াজ ছিল? একদম। মোটর খুঁজে বের করতে হবে, খুঁজে বার করতেই হবে, তবেই জানা যাবে যে রাগিনীর উপর হামলা কি করে হয়েছিল। ওই যে যে কোম্পানিগুলো ছোট ছোট মোটর বানায়, সেখানে খোঁজ করি চলো। হ্যাঁ খোঁজ করো। আর একটা কথা, এত ছোট মোটর বানাতে সবাই পারে না। এই নকল মাছিটা এত তাড়াতাড়ি উঠছিল যে ক্যামেরাতেও ধরা সম্ভব হয়নি স্যার। নকল মোটর, নকল মাছি। আমি তো আজ অবধি এমন কোনো মেশিন চোখেও দেখিনি যেটা মাছির মতো শব্দ করে। ফ্রেডি, মার্কেটে নতুন নতুন টেকনিক এসেছে, এমন এমন মোটর তৈরি হয়েছে যে নতুন নতুন আওয়াজ বের করে। হ্যাঁ কিছু জানা গেল ওই কোম্পানিগুলোর বিষয়ে যারা মোটর বানায়? হ্যাঁ স্যার, 5টা নাম পেয়েছি। টয়েস টুডে, এমকে কোম্পানি, সুপার টয়েস, কুলভূষণ অ্যান্ড সানস, ম্যাজিক কার টয়েস। এক মিনিট সচিন, আরেকবার পড়ো তো। এই টয়েস টুডে, এমকে কোম্পানি, সুপার টয়েস, কুলভূষণ অ্যান্ড সানস, ম্যাজিক কার টয়েস। কুলভূষণ অ্যান্ড সন্সের শেষ 5 অক্ষর সেটাই যেটা ওই ব্রিফকেসে লেখা ছিল, উষণ। কুলভূষণ মানে একতা কাপুর যে মোটরের আওয়াজ শুনেছিলেন সেটা এই কোম্পানির, আর যেই ভাঙা ব্রিফকেস আমরা লাশটার পাশে পেয়েছিলাম সেটাও এই কোম্পানির। তার মানে এই দুটো কেস একে অপরের সঙ্গে জড়িত নয় তো? অভিজিৎ, কুলভূষণ অ্যান্ড সন্স কোম্পানিতে গিয়ে দেখতে হবে একবার। ওখান থেকে জানতে পারা যাবে এই মাছির আওয়াজ করা মোটরের ব্যাপারে।
স্যার এই ধরনের আওয়াজ আমাদের কোনো খেলনাতেই হয় না। আপনি যদি চান নিজেই শুনতে পারেন। আচ্ছা, এটা বলুন যে এই ব্রিফকেসটা চিনতে পারছেন? এই ব্রিফকেস হ্যাঁ, এই ব্রিফকেসটা তো আমার বাবার। যখন উনি কোম্পানি শুরু করেন তখন উনি কিনেছিলেন। আপনার কাছে কোত্থেকে এলো? এটা একটা লাশের কাছে পাওয়া গেছে। কার লাশ? সেটাই তো জানার চেষ্টা করছি আমরা। আচ্ছা, এটা বলুন যে আপনার বাবাই ব্রিফকেসটা কোথায় রাখতেন? এই আলমারিতে। আলমারিটা দেখতে পারি? স্যার, যে লোকটার কাছে এই আলমারির চাবি থাকে সে আজ আসেইনি। লোকটা কে? নীলেশ। 2-3 দিন ধরে কাজেই আসছে না। 2-3 দিন ধরে আসছে না? নিশ্চয়ই কোনো গড়বড় আছে। ওর অ্যাড্রেস দিতে পারেন? বাড়ির মধ্যে নেই তো গেল কোথায়? স্যার, আমি ওদিকটা দেখছি। মাই গড, রোবোটিক ফ্লাই? স্যার, তার মানে এখানে এই সমস্ত বানানো হয়? না কাজল, সব নয়, শুধু এই রোবোটিক মাছি, এগুলো দিয়ে খুন করা হয়। স্যার, এই দেখুন, এই বিষাক্ত পিন দিয়ে খুন করা হচ্ছিল। কারণ খুব সহজেই কাজটা হয়ে যাবে আর কেউ কিছু জানতেও পারবে না। স্যার, তার মানে একতা কাপুরও এই রোবোটিক মাছির আওয়াজ শুনেছিল। হ্যাঁ কাজল, আর এর বাইরে ওই 3 জন সেলিব্রিটির খুনও এই মাছিই করেছে। কিন্তু এটাকে চালানো হয় কিভাবে? কাজল, কিছু না কিছু তো থাকা উচিত। এই দেখো, এই হচ্ছে রিমোট। এর মানে নীলেশ খুনটা করেছে? হ্যাঁ কাজল, সব প্রমাণ তো নীলেশের বিরুদ্ধেই যাচ্ছে। এই ব্রিফকেসও ওই এনেছিল আর মোটর তৈরির কোম্পানিতেই কাজ করত। আর এই বিষাক্ত মাছি। কাজল, একটা কাজ করো, আশেপাশের লোকদের জিজ্ঞেস করো নীলেশের ব্যাপারে কিছু জানে কিনা। স্যার, স্যার। হ্যাঁ কাজল, কি হয়েছে কাজল? এই দেখুন, টায়ারের ছাপ। এর মানে এখানে গাড়ি দাঁড়িয়েছিল। আর এই দেখো, ইঞ্জিন অয়েল পড়ে আছে। মানে নীলেশের কাছে গাড়ি আছে আর গাড়ির থেকে কিছু জানা যেতে পারে। নাম্বার, একবার যদি গাড়ির নাম্বারটা পেয়ে যাই তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। একটা কাজ করি, আশেপাশের লোকদের জিজ্ঞেস করি, হয়তো ওরা জানে নীলেশের গাড়ির ব্যাপারে। শুনুন দাদা, এই নীলেশকে চেনেন আপনি? আগে হ্যাঁ, আমি চিনি, পাশেই থাকে। আপনারা? আমরা সিআইডি থেকে। ও, সিআইডি। বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি? আপনার নীলেশের গাড়ির নাম্বার মনে আছে? গাড়ির নাম্বার তো জানি না, কিন্তু ওর কাছে সিলভার কালারের গাড়ি আছে। গাড়ির ব্যাপারে আপনি আর কিছু বলতে পারবেন? ও কিছুদিন আগে গাড়িটাকে মেকানিকের কাছে নিয়ে যাচ্ছিল, বলছিল যে ইঁদুরে তার কেটে দিয়েছে। কোথায় সেই গ্যারেজ? আচ্ছা দাদা, এখানে কোনো মালিক টালিক কেউ আছে নাকি এমনি কাজ চলছে? কি সব বলছেন দাদা? আছে তো, ওই যে ওখানে যান। সব ঠিক আছে, সব ঠিক আছে, চল রাখছি, বাই বাই বাই। হ্যাঁ দাদা বলুন, কি করতে পারি? আচ্ছা, গাড়ি খারাপ হয়ে গেছে, কোথায় আপনাদের গাড়ি? নীলেশ গাড়ি নিয়ে গেছে? মানে নীলেশ তো কিছুদিন আগে গাড়ি নিয়ে এসেছিল। হ্যাঁ স্যার, এসেছিল। আপনি চেনেন নীলেশকে? ম্যাডাম খুব ভালো করে চিনি, উনি আমাদের রেগুলার কাস্টমার। কিন্তু আপনারা?
আমরা সিআইডি অফিসার। সিআইডি লোক? আগে হ্যাঁ, সিআইডি অফিসার। নীলেশের গাড়ির নাম্বার মনে আছে তো? স্যার আমার নাম্বারটা মনে নেই, কিন্তু আমরা একটা কাস্টমারদের রেজিস্টার মেনটেন করি, ওর মধ্যে নিশ্চয়ই লেখা থাকবে। এক্ষুনি আনাচ্ছি। সতীশ, রেজিস্টার খাতাটা নিয়ে আয় তো। হ্যাঁ স্যার, নাম্বার হলো MH02L83872। আচ্ছা, আপনি শেষবার কবে দেখেছিলেন ওকে? ম্যাডাম তাও 4 দিন আগে। বেচারা খুব টেনশনে ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার টেনশনের কারণ কি, কিন্তু আমাকে কিছু বললো না। টেনশনে ছিল? হ্যাঁ স্যার, ফোনের মধ্যে কারোর সাথে কথা বলছিল স্যার। কি কথা বলছিল ফোনে? স্যার ফোনের মধ্যে কারোর সাথে ঝগড়া হচ্ছিল। ফোনে ঝগড়া করছিল? হ্যাঁ। ফোনে ঝগড়া করছিল তো তুমি শুনে থাকবে তো। কি বলেছিল? বলছিল যে ওর কারোর সাথে ঝামেলা হয়েছে ব্যান্ডের কোনো একটা ইটালিয়ান রেস্টুরেন্টে স্যার, যার উদ্বোধন বুধবার হয়েছিল। থ্যাঙ্কস। কাজল, একটা কাজ করি, ব্যান্ড্রার ওই ইটালিয়ান রেস্টুরেন্টে জিজ্ঞেস করি যে নীলেশের ঝগড়া কার সাথে হয়েছিল। ততক্ষণ আমি কন্ট্রোল রুমে ফোন করে দিই নীলেশের গাড়ির ব্যাপারে। স্যার, কন্ট্রোল রুম থেকে এটা জানতে পারা গেছে যে নীলেশের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। গাড়ির ভেতরে তো কিচ্ছু নেই স্যার। দরজা খুলে দেখতে হবে ফ্রেডি। স্যার, গাড়িটাকে দেখে এরকম মনে হচ্ছে 2-3 দিন ধরে এখানেই দাঁড়িয়ে আছে। বুঝতে পারা যাচ্ছে না গাড়িটা এখানে ছেড়ে নীলেশ কোথায় উধাও হয়ে গেল। কাছাকাছি তো সেই বিল্ডিংটা যার ছাদের থেকে ওই লোকটা নিচে পড়ে মারা গেছিল। সেই লোকটাই নীলেশ নয় তো? যতক্ষণ না কোনো পাকা প্রমাণ পাওয়া যাচ্ছে কিছু বলা যাচ্ছে না। সেই সিকিউরিটি না ফ্রেডি? তুমি এখানে ডিউটি করো নাকি? আমার তো এটাই কাজ স্যার, ডিউটি না করলে তো আমি পয়সা পাবো না। হ্যাঁ, সেটা তো ঠিক কথা। আচ্ছা বলো তো, তুমি সামনের এই যে গাড়িটা, এটা কখন থেকে দাঁড়িয়ে আছে এখানে? স্যার, এই গাড়িটা তো আমার রাতের ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে। 2 দিন হয়ে গেল এখানেই দাঁড়িয়ে আছে। সে দাঁড় করিয়ে রেখে গেছে, কিছু জানো তুমি? একটা লোক গাড়ি থেকে বেরোয়, তারপর সামনের বিল্ডিং এ ঢুকে যায়। সোসাইটির লোকেরা আমার সাথে রোজ ঝগড়া করে, জানো এটা আমারই কাজ। আচ্ছা, ওই লোকটাকে দেখতে কেমন ছিল? মানে মুখটা কেমন দেখতে? স্যার, সেইভাবে আমি খেয়াল করে দেখিনি, তবে ওনার হাতে আমি একটা ব্রিফকেস দেখতে পেয়েছিলাম। ব্রিফকেস? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু এই ছবিটা দেখো তো। এই লোকটাই ছিল নাকি? স্যার, ইনি হতেও পারেন, তবে নিশ্চিত করে বলতে পারবো না। মানে স্যার, বিল্ডিং থেকে পড়ে যে লোকটা মারা গেছে সে নীলেশই। এক কাজ করি, চলো এই গাড়ির বডিতে যতগুলো আঙুলের ছাপ পাওয়া যায় সেগুলো সব ডক্টর সালুকাকে দিয়ে আসি। চলো, ওই লাশের আঙুলের ছাপের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখা হোক, তাহলেই জানতে পারা যাবে মৃত লোকটা নীলেশ না অন্য কেউ। আমরা জানতে পেরেছি যে নীলেশের গাড়ির উপর যে আঙুলের ছাপ পাওয়া গেছে তার রিপোর্ট এসে গেছে। হ্যাঁ, এই নাও রিপোর্ট, পড়ো। হ্যাঁ, এটা এটা কি করে হতে পারে? এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না অভিজিৎ, রিপোর্ট তো তোমার সামনে। বস, স্টিয়ারিং হুইলে এই লোকটির হাতে চিহ্ন আছে, এই যে ওই বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। তার মানে এই মৃত লোকটাই নীলেশ, তাই তো? কিন্তু স্যার, ওই বিল্ডিং এর ওয়াচম্যান তো বলছিল যে ও নীলেশকে ওখানে গাড়ি পার্ক করতে দেখেছিল। গাড়ি পার্ক করে ও বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়, যেখান থেকে ওকে কেউ ধাক্কা দিয়ে দেয়। যাকে আমরা খুনি ভাবছিলাম সে তো 2 দিন আগেই মারা গেছে দেখছি। তার মানে একতার উপরে হামলা এ করেনি আদৌ। খুনি খুনি অন্য কেউ। দয়া স্যার। হ্যাঁ বিবেক, কি জানতে পারলে রেস্টুরেন্টের বিষয়ে? শহরে খুঁজে দেখলাম স্যার, এমন কোনো রেস্টুরেন্ট পাইনি যার উদ্বোধন বুধবারে হয়েছিল। কিন্তু ওই গ্যারেজের ম্যানেজার যে বলছিল যে নীলেশ কোনো রেস্টুরেন্টের উদ্ঘাটনে এসেছিল। তুমি ভালোভাবে চেক করেছো তো? হ্যাঁ স্যার। স্যার, কিন্তু একটা রেস্টুরেন্ট পেলাম যার উদ্বোধন বুধবারে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বৃহস্পতিবার হবে। ওখানে তুমি জিজ্ঞাসা করেছো কেউ চিনতে পেরেছেন নীলেশকে? না স্যার, কেউই ওকে চিনতে পারেনি। ওরা নীলেশ নামের কাউকে চেনেই না স্যার। এই গ্যারেজের ম্যানেজার রঘু, ও আমাদের কাছে মিথ্যে বলছে, কিছু লুকোচ্ছে। আগে ওর মুখ খোলাতে হবে। কোথা তোমার বস? দেখা যাচ্ছে না। কি জানি স্যার, আমিও দেখিনি অনেকক্ষণ। স্যার, মিথ্যে বলে ও এখান থেকে পালিয়ে গেছে মনে হয়। পালিয়ে যাবে কোথায়? হাতে তো আসবেই।
এ হলো আমার পার্টনার সমীর। সব খুনে এরও হাত ও মাই আছে। গড, এখন ভয় এ তো পাচ্ছে। রঘু, এই গ্যারেজের ম্যানেজার। ঠিক 15 মিনিট বাদে ও ভগবানের কাছে চলে যাবে। ও মাই গড, তার মানে সমীরও খুনির সাথে জড়িত? হ্যাঁ স্যার, ও কাউকে কিছু বলে না দেয়, সেই জন্য খুনি একে মেরে ফেলতে চাইছে। এই কারণে হয়তো ওকে কিডন্যাপ করেছে। স্যার আমাদের কাছে সময় খুব কম, আমাদেরকে তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে, নয়তো এই রঘু সমীরের খুন করে ফেলবে। হ্যাঁ কাজল, আমি অভিজিৎ স্যারকে ফোন করছি আর এই এমএমএসটাও পাঠিয়ে দিচ্ছি ওনাকে। হ্যালো স্যার। জায়গাটা তো এটাই, এমএমএসে যেটা দেখা গিয়েছিল। মনে হয় সমীরকে এখানেই কোথাও বেঁধে রেখেছে। বেঁধে রেখেছে এটা কোথায় সেটাই দেখতে হবে। ওই এমএমএস এর পিছনে কিছু একটা ছিল না? ওকে ভগবানের কাছে পাঠিয়ে দাও। যেখানে ওকে বেঁধে রাখা হয়েছিল তার পেছনের এই লোগোটা দেখেছো? এই লোগোটা খোঁজো, হ্যাঁ? আর সাবধানে, খুনি কিন্তু খুব ভয়ঙ্কর। যদি কোনো গন্ডগোল করে না তাহলে গুলি করে দেবে। কিন্তু সাবধানে যেন না মরে। এমএমএস পাঠিয়েছে প্রায় 12 মিনিট হয়ে গেল। আমার হিসেবে আর 3 মিনিট আছে ওকে বাঁচানোর জন্য। কিন্তু স্যার ও খুনগুলো করছে কেন? মরার আগে মানুষকে কেমন ভাবে ছটফট করে সেটা দেখার একটা নেশা হয়ে গেছে ওর। সেটা দেখতে ওর খুব ভালো লাগে মনে হয়। মিলটা দেখে খুব পুরনো মনে হচ্ছে তো স্যার। হ্যাঁ, সেই জন্যই তো জং লাগা মেশিন পড়ে আছে। স্যার ওই দেখুন সেই লোগো। এখানে কোথাও হতে হবে। দয়া, ওই যে লোগোটা, এদিকে এদিকে। এই যে। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে আচ্ছা, যখন নিজের জীবনে ঝুঁকি রয়েছে তখন কাঁদছিস? অন্যের প্রাণ নেওয়ার সময় মনে থাকেনি কিছু? না স্যার, আমি কাউকে মারিনি স্যার। এ তো মানতেই চাইছে না কিছু, কি করি? থাক পড়ে ও ওখানেই ঝুলতে থাক, চলো। আরে চলে যাচ্ছেন কেন স্যার? চলে যাবেন না স্যার, আমি আমার দোষ স্বীকার করছি স্যার। ঠিক আছে। আমাকে বাঁচান স্যার। নাও দয়া, এবার কিছু করো তুমি, ঠিক আছে? বাঁচান স্যার। নাও দয়া, এবার কিছু করো তুমি। চাপ। বিবেক। ইয়েস স্যার। সাবধানে ধরো, হ্যাঁ হ্যাঁ, শক্ত করে ধরো। মানতে হবে এই সিআইডির লোকেদের ঠিক সময়ে পৌঁছে গেছে। কিন্তু এবার দেখবো এরা কিভাবে বেঁচে ফেরে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনারা আমার জীবন বাঁচিয়েছেন। ব্যাস, ড্রামা বন্ধ কর। এবার বল সে কোথায় যে এসব করেছে? আপনারা এখানে আসার আগে এখানেই কোথাও ছিল। এখানে ছিল? রেডি, ধরে রাখো ওকে। আমি কিছু করিনি কিন্তু স্যার। না না, মারলে চলবে না।
আরে না না, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, ছেড়ে দিন। এভাবে কথা না বলে কোথায় পালাচ্ছিস তুই? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি এরকম খারাপ কাজ আর কখনো করবো না আরে এ তো হুঁশ ফিরে গেছে। হ্যাঁ স্যার। সেটা হাত না হাতুড়ি স্যার, এটা যেই আমার ওপর পড়েছে আমি বুঝে গেছি স্যার। যাক, ভালো হয়েছে, জ্ঞান প্রাপ্তি হয়েছে তোমার। এই স্যার, মহাকালীর দিব্যি বলছি স্যার, আমি এরকম খারাপ কাজ আর জীবনে করবো না। কার শপথ খাচ্ছিস? হ্যাঁ স্যার, স্যার আমি পরিবারের দিব্যিকে বলছি স্যার, আমি আর এরকম খারাপ কাজ কখনো করবো না স্যার, আমাকে যেতে দিন প্লিজ। অপরাধ তুই করবি আর শপথ নিবি পরিবারের নামে? হ্যাঁ, কেন মারতিস তুই নির্দোষ লোকগুলোকে? কেননা স্যার ওদেরকে মারার আগে ওরা যখন ছটপট ছটপট করতো না, আমার খুব ভালো লাগতো স্যার সেটা দেখে। মানুষটা তুই শয়তান, আর নিজের সঙ্গে এটাকেও তুই শয়তান বানিয়ে দিয়েছিস। হ্যাঁ স্যার, এই সৌমিরি আমাকে এমএমএস বানিয়ে পাঠাতো স্যার। না স্যার, আমি কিছু করিনি স্যার, ও আমাকে ফাঁসাচ্ছে স্যার, আমাকে টাকার লোভ দেখিয়েছিল, ও আমাকে ফাঁসিয়ে দিয়েছে স্যার। এ লোক দেখালো আর তুই ফেসে গেলি? হ্যাঁ, তুই এমএমএস বানাতিস আর এ মানুষকে খুন করতো। হ্যাঁ স্যার, আমি ওদের সবাইকে খুন করতাম স্যার। আমি দূরে বসে অটোমেটিক রোবোটিক মাছিটাকে অপারেট করতাম স্যার, যার মধ্যে একটা বিষাক্ত পিন ছিল স্যার। তোরা নীলেশের খুন কেন করেছিস? কেননা স্যার নীলেশই আমাকে অটোমেটিক রোবোটিক মাছিটা বানিয়ে দিয়েছিল, কিন্তু আমার এটা সন্দেহ হয়ে গেছিল যে ও সিআইটিকে সব কথা খুলে বলে দেবে স্যার। এর জন্যই আমি ওকে মেরে ফেললাম স্যার। একতা কাপুরের উপরও তুই হামলা চালিয়েছিলি না? হ্যাঁ, আমি একতা ম্যাডামের ওপরও আমি হামলা চালিয়েছিলাম স্যার, কিন্তু যখন ওখানে ঝামেলা শুরু হয়ে গেল তখন আমি সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। তিনটে খুন করেছিস তোরা দুজন, একজন মজা লোটার জন্য আর দ্বিতীয়জন টাকার জন্য। এবার জীবনভর তুই জেলে বসে শুধু টাকা গোনা, তুমি মজা করো, ফাঁসির অর্ডার আসা অবধি।